দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে চলে আসতে পেরেছি। এখনো পর্যন্ত অবস্থান দেহতে আছে এবং তোমাদের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী ভাগ করে নেবার সুযোগ প্রভু করে দিয়েছেন। সেইভাবে একই রকমভাবে প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে একই কথা বলি, তোমরা সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো এবং সকলে বুঝে না বুঝে, জেনে না জেনে বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো প্রত্যেকবারের মতো এবারেও শুরু করব। শুরু করার আগে যেরকম একই প্রত্যেকবার বলি, শেষ লাইনটুকু শেষ করে নিয়ে আজকের থেকে শুরু করব। শেষ লাইন ছিল, ম্যাজিস্ট্রেট প্রথমে বিশ্বাস করতে পারে নাই, পরে বিচারের রায় দেখা গেল আমার শাস্তি হয়েছে, শেষ পর্যন্ত ঠুকে দিয়েছে 1 বছর 6 মাস। প্রভুর যে কাছের মানুষেরা যেভাবে তার সঙ্গে সেই সময় তাকে ব্যবহার করে নিয়েও তার অস্তিত্ব, তার তিনি আদতে কে, মানে কতটুকু তাকে চেনা যেতে পারে সেইটুকুও না বুঝে না জেনে কোথাও একটা তার সঙ্গে বিট্রে করা হলো। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে তার সেই সময়কার যারা কাছের মানুষ, তিনি যাদেরকে সবসময় কাছের বলেই ভেবে এসেছেন, ছিলেন, যতদিন তিনি সকলের সান্নিধ্যে, সকলে যাতে তাকে অন্তত দেখতে পায় চোখের দেখা, সেই সময়টুকু পর্যন্ত আমি বলবো তিনি সবসময়ই সকলকে শুধু কাছেই ডেকে নিয়েছেন। তো সেই রেশ ধরেই তার পরিবারেরই কিছু কথা আজকে তোমাদের সঙ্গে বলবো এবং তার সঙ্গে এই মন, এই বুদ্ধি যেটুকু বুঝলো, যেটুকু বুঝেছে, সেটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তেলের দাম আর ঘিয়ের দাম এক হলে সেই দেশে থাকতে নাই, প্রভু বলছেন। আমি যেখানে ছিলাম কুমিল্লায়, অধুনা বাংলাদেশে, সেই সময় ঘি আর তেলের দামে হলো 1 পয়সার ব্যবধান। তখন বললাম এখানে আর থাকার দরকার নেই। তারপরই 100 টাকা চালের মন হয়ে গেল। বাজার দিল শেষ করে। এই যে রাজত্ব চলেছে এখন খুব ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলেছে। এই কাঠগড়া কার জন্য, আমার জন্য না ওদের জন্য, তা বুঝতে পারা যাচ্ছে না। যদি ব্রিটিশ জাস্টিস বিচারক হয়, মানে যদি ব্রিটিশ বিচারক হয়, হাইকোর্টে যদি সত্যিকারের বিচার হয়, আমরা জিতে আসব। আর মন্ত্রী যদি বলে একে, মানে ঠাকুরকে সাজা না দিলে আমার ইজ্জত যাবে, এই করতে হবে, তাহলে কি হবে বলা যায় না। সরকার হচ্ছে এখন মতলবের রাজত্ব। এখনো নমস্য ব্রিটিশ, ওরা সত্যি আইনের মর্যাদা দেয় এখনো। আর এখন যা হচ্ছে বলার নয়। অন্যায় যদি করি তবে আমার শাস্তি হওয়া উচিত। আমি তো ওদের শুধু উপকারই করলাম। 1962 সনে 80,000 টাকার জমি ওদের, মানে ওই যে শৈলবালা এবং তার ছেলেদের নাম আগের ভিডিওতে বলেছি, তো তাদের কথা বলছেন প্রভু, যে 1962 সনে 80,000 টাকার জমি ওদের নামে লিখে দিলাম। প্রেস পেল, বাড়ি পেল, 3 বোনের বিয়ে দিলাম, জগদীশের বিয়ে দিলাম, বহু লোকের বহু ব্যবস্থা করেছি, ওদের জন্য করলাম। কোথা থেকে সুভাষ বোসের সঙ্গে যোগাযোগের পর ওরা নাকি বড় মিনিস্টার হবে ও বিশ্বকল্যাণের বড় পোস্ট নেবে। বীরেন মুখার্জির সঙ্গে ওদের, মানে শৈলবালার ছেলেদের ঝগড়া। বীরেন মুখার্জি কোথায় গেল খুঁজেও পেলাম না, কাজেই ভালোভাবে আমাকে ফাঁসিয়েছে।
টাকা নিয়েছে, জমি নিয়েছে, তারপর এই মিথ্যা মামলা ঠুকে দিয়েছে। কোর্টে গেলে দেখতে পারতে কি অবস্থা সেখানে। 16 তারিখে কেউ বিশ্বাস করতে পারেনি রায় এই রকম হবে। 30 থেকে 35 জন পুলিশ দিয়েছিল, কোর্টে সেদিন গন্ডগোলের হাত থেকে রক্ষা করেছে। একটা কথা বুঝলাম, আমার যথেষ্ট দাম আছে। পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমার কেস ছাপিয়েছে। কারো কেসের কথা প্রথম পৃষ্ঠায় বের হয় না। দেবেশ ভট্টাচার্য তার 40 লক্ষ টাকার কেস, তার কেসের খবর তো পত্রিকার ফ্রন্ট পেজে ওঠেনি। বহুদিন আগে বলেছি মেসেঞ্জারের কথা, খুব ভালোভাবে কাজ করছে। আর হাইকোর্ট যদি মন্ত্রীমশাইয়ের কথা শোনে তবে তো আর কথা নাই। এক নিঃশ্বাসে তোমাদের সঙ্গেই এতগুলো কথা বলে দিলাম। এখান থেকে যদি 3টে পর্বে ভাঙি, 3টে পর্বে যদি জিস্ট করে তোমাদের সঙ্গে বলি, প্রথম পর্বের প্রথম জিস্টটা হচ্ছে তুমি উপকার করলে, তুমি উপকারের অনেক সংজ্ঞা হয়। উপকার আমরা অনেক রকম অনুভূতিতে করতে পারি। নিজেদের স্বার্থের কথা ভেবে উপকার করতে পারি, নিজেদের ভালোর কথা ভেবে উপকার করতে পারি, নিজের প্রয়োজনের তাগিদে উপকার করতে পারি, কখনো কাউকে দয়া করে উপকার করতে পারি, কখনো কাউকে ছোট দেখানোর জন্য উপকার করতে পারি। কিন্তু নিঃস্বার্থ যে কর্ম, যে উপকারটা আমি করছি এবং যেখানে ভালোবাসা মিশে আছে, সেই উপকারের অসম্ভব রকম প্রকৃতির কাছে একটা বার্তা পৌঁছে দেয়। কারণ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যারা যারা আছে তারা প্রত্যেকেই আমাদেরকে উপকার করছে এবং নিঃস্বার্থভাবে করছে। তো যদি আমরা উপকার করতে গিয়ে এই রকম সুন্দর সুন্দর কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে বাঁশ খাই, বাঁশটা খাওয়ার পর আমাদের অভিজ্ঞতাটা সঞ্চয় হয়, তাহলে কি সত্যি ভালো মানুষ হওয়া ছেড়ে দেবো? ভালো অস্তিত্ব হওয়া ছেড়ে দেবো? ভালোত্বের রেশ নিয়ে ভালোতে পরিণত হওয়া ছেড়ে দেবো? না। তাহলে এই যে প্রভুর এই জার্নিটা 1962 থেকে 1965 যখন উনি এটা বলেছেন, 1962 সালে যখন এই ঘটনাগুলো হয়েছে, তিনি তো তাদেরকে কাছেরই মানুষ ভাবতেন। সেই জন্য তো তাদের জন্য বহু সন্তানের জন্য কত কিছু করলেন। কিন্তু এনারা যে ওনাকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারেন, এইটা প্রভু জেনেও জানতেন না। কিন্তু আমাদের কাছে এই বার্তাটা উনি কি দিলেন? উপকারের বদলে যে তুমি উপকারই পেতে পারো, উপকারের বদলে যে তুমি অপকার বা বাঁশ পেতে পারো না, এটা কিন্তু ভুলে যেও না। ভালো হওয়া ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু ভালোর সঙ্গে যদি সহজ সরলতা, ভালো প্লাস সহজ সরলতা প্লাস যদি নিঃস্বার্থতা থাকে, হয়তো তুমি এখানে ঠকে যেতে পারো, সাময়িক ঠকে যেতে পারো। সেই সাময়িক ঠকার মধ্যে এমন কোনো একটা অনুভূতির গন্ধ, অনুভূতির রেশ তৈরি হয়ে যাবে তোমার মধ্যে, এমন কিছু অভিজ্ঞতা তুমি বা তোমরা বা আমরা সঞ্চয় করে ফেলবো। কিন্তু স্বার্থ নিয়ে বা যে পয়েন্টগুলো উপকারের বললাম, সেইগুলো নিয়ে যদি আমি কারোর উপকারের চিন্তা করি, সেটাও প্রকৃতির কাছে একটা অন্য রকম বার্তা গিয়ে পৌঁছবে। তখন বোঝা যাবে নিজের সত্তায়, নিজের অস্তিত্বে আমি কতটা, কোন ধাপে আমি এগোলাম। এটা একটা দিক গেল। 3টে অংশ, 3টে পর্ব বললাম। দ্বিতীয় পর্বটায় উনি যখন এই কথাটা বলছেন যে ব্রিটিশ যদি হাইকোর্টের সত্যিকারের, মানে ব্রিটিশ জাস্টিস
যদি সত্যিকারের হাইকোর্টে বিচার হয় আমরা জিতে আসব। মানে উনি এমন একটা ধারার কথা বলছেন, এমন একটা মূল ভিতের কথা বলছেন যেখানে কিছু জিনিস না সম্পূর্ণরূপে সঠিক। আমি এমন কোনো আইন ফলো করব না, আমি এমন কোনো অনুসন্ধানের খোঁজে হাঁটব না যেখানে আমাকে মিথ্যে নিতে হবে। তা বলে কি সত্যিবাদী যুধিষ্ঠির হয়ে থাকব? সত্যিবাদী যুধিষ্ঠিরকেও তো কখনো সখনো কোনো না কোনো ক্ষেত্রে মিথ্যে চিন্তা বলতে হয়েছিল না, মনের মধ্যে চিন্তা আনতে হয়েছিল। সেই অনুভূতিটুকু আমরা কতজন জানি? আমি কেন এইভাবে কথাটা বলছি, তার কারণ হচ্ছে প্রভু বারংবার আমাদের এই মেসেজটাই দিতে চেয়েছেন। শেষ পর্বটায় বলি মেসেঞ্জারের কথা। তুমি তোমার কর্মকে যে রুটে নিয়ে যাবে, তুমি প্রকৃতির কাছে বা ইউনিভার্সের কাছে যেরকম মেসেজ দেবে, তোমাকে তিনি সেরকমই রিটার্ন করবে, বাধ্য। তোমার প্রকৃতিটা, এই দেহ মন্দিরটা সেইভাবেই তৈরি, তোমার প্রত্যেকটা চক্র সেইভাবেই তৈরি। তুমি আজ্ঞা সহস্রারের সঙ্গে যখন মেলবন্ধন করানোর চেষ্টায় নিজেকে পাগলের মতো তুমি যখন নিজের সঙ্গে ছোটাছুটি করছো, তখনও তোমাকে মেসেঞ্জাররা এসে বিভিন্ন রকমভাবে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করবে, তুমি শুধু সেই পথে এগোলে হবে না। আমরাও প্রভুর সন্তান, আমরাও প্রভুর কাছ থেকে এই সুযোগটা পেয়েছি যে তার কাছের জনদের যদি আমরা মাত্রাগুলো নিয়ে নিতে পারি, তাহলে আমরা আরেকটু এগিয়ে গেলাম তোমার মাত্রাটুকু নিয়ে বা তোমাদের মাত্রাটুকু নিয়ে। তাহলে 3টে পর্বের মধ্যে 3টে অংশটুকুর মধ্যে প্রভু বারংবার এটাই বলতে চেয়েছে, কারুর জন্য কিছু যদি তুমি করো, তুমি কিন্তু তার জন্য কিছু আশা করো না, তুমি শুধুই তোমার কর্মটুকু করো। কতদিনের খেলা? 60, 70, 80, 90, 100? তার মধ্যে কেউ কেউ এই কথাটা বলতে পারে, বা কখনো কখনো কেউ কেন, আমারও অনেক সময় এই প্রশ্নটা মাথায় এসেছে যে এই 60, 70, 80-র খেলাতেও তো আমাকে প্রত্যেকটা মুহূর্তকে কাটাতে হচ্ছে। সেই প্রত্যেকটা মুহূর্তকেই যদি আমি সেই মুহূর্ত, সেই শেষ পর্যায়ে, আমি জানি না 1 মিনিট পর আমার সঙ্গে কি হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমরা সত্যিই জানি না যে আমাদের অ্যাকচুয়ালি 1 মিনিট পরের মুহূর্তটাতে আমাদের সঙ্গে কি হবে। তো আমি যখন সেই সাধন পথে, সেই সাধনায় আমি যখন নিজেকে এগোতে পারছি না, কোথাও গিয়ে আমার সেই সাধন পথে একটা ব্যাঘাত ঘটছে, আমার যদি তারপরেই মৃত্যুর সেই সময়টা চলে আসে, আমি কাকে উত্তর দেব? কি আমি প্রকৃতিকে কি উত্তর দেব? আমি নিজেকে কি উত্তর দেব? এবং সর্বোপরি আমি মহানকে কি উত্তর দেব, যার হতে আমরা সকলে। তো এইটা বলার পরেই তারপর প্রভু যেটা বললেন, 3টে পর্ব যতটুকু তোমাদেরকে বলা যায় ততটুকুই বললাম। এর পরেরটা থেকে, যত ঝড়ই আসুক তবুও যেন সত্যের আসন থেকে বিচ্যুত না হই। শুধু সত্য আর ধর্মকে নিয়ে আছি বলেই, সেই চিন্তা গভীরভাবে মনে পোষণ করি বলেই, সেই পথ নিয়ে আছি বলেই এত ছিদ্দত পোহাতে হচ্ছে। সত্যের পথই যেন রাখতে পারি, কোনো কান্নায় আমি যেন বিচলিত না হই। মা, ভাই, সন্তানেরা আসছে, কাঁদছে, সকলের কান্নার চোখের জল আমাকে ধাক্কা দিচ্ছে। আমি একবার অন্ধকারে দাঁড়িয়ে চোখের জল ফেলছি, আমার ওপর দিয়ে রোলার চলে যাচ্ছে। যে গুরু ভার নিয়েছি তোমাদের, তা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। শুধু তোমাদের জন্য দুঃখ হয়, তোমরা আমার জন্য কত দিক দিয়ে কত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করছো, তার জন্যই দুঃখ আমার।
কে এইরকমভাবে ভালোবেসে এই কথাগুলো বলতে পারে যে তোমরা আমার কাছে আছো বলে, আমার প্রিয় বলে তোমাদেরকে এই পুরো সমাজের, এই বাস্তবে বা এই ভূলোকের এই সময়টাতে বা সেই সময় থেকে তোমাদেরকে এত লাঞ্ছনা গঞ্জনা, এত ছিদ্দত পোহাতে হয়েছে। সত্য যা চিরন্তন, চন্দ্র চিরন্তন, সূর্য চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এর যখন কোনো পরিবর্তন হবে না, সেই সত্যের যখন তুমি হাতটা ধরেছো এবং সেই পথে তুমি যখন হাঁটছো, এবং আমি যখন দেখছি পুরো আমার ওপর যেমন রোলার চালানো হচ্ছে, প্রভু বলছেন ঠিক সেরকমভাবেই আমার কাছের বলে তোমাদেরকে যার পর নাই সেই রকম ছিদ্দত, সেই রকম ছ্যাঁচাগুতো খেতে হচ্ছে, রক্তাক্ত হতে হচ্ছে। তারপরেও তোমরা যে আমাকে এত ভালোবাসছো, এবং সেই তোমাদের যন্ত্রণা দেখে আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়। তাহলে এই ভালোবাসা, যদি এই রকম ভালোবাসা কেউ ভালোবাসতে পারতো এই পৃথিবী লোকে, একটা মনুষ্য দেহ আর একটা মনুষ্য দেহকে, একটা মনুষ্য মন আর একটা মনুষ্য মনকে, যে ভালোবাসা নিয়ে আমরা এত পাবলিকলি এত কিছু দেখি, এত কবিতা লেখা, এত কিছু, ইভেন এই মন এই বুদ্ধিও কত কবিতা লিখেছে, আগামীতেও হয়তো লিখবে। কিন্তু তারপরেও যদি এই রকম ভালোবাসা কেউ বাঁচতে পারে, তার জন্য জীবন উৎসর্গ করে দেওয়া যেতে পারে না কি? সেই সত্যের জন্য কি আমরা হেঁটে যেতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা সেই সত্যটার জন্যই আমাদের প্রত্যেকের আশা, সেই সত্যটাকে গ্রহণ করেছি বলেই আমাদের আশা। শুধু আমরা ভুলে গেছি যে আমরা কেন এসেছিলাম, কেন আমাদের এই জন্মটা নেওয়া হয়েছিল। একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এইটা, আমরা প্রত্যেকে হাতের ঘড়ি পরি, ঠিক আছে? ঘড়িটা একটা সময় আমাদের হাতে যে ঘড়িটা পরি, সেই ঘড়িটা বেসিক্যালি আমাদেরকে কি করে? সময় দেখায়, প্লাস আমাদের কোনো একটা পছন্দের জিনিস, সেটা পছন্দের বস্তু, সেটা আমার কোনো একটা কাছের, জাস্ট লাইক এক্সাম্পল, যে আমার কোনো একটা কাছের মানুষকে যদি আমি সেই ঘড়িরূপী রূপক অর্থে যদি আমি ধরে নিই, যে কোনো সম্পর্কের, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু প্রেমিক প্রেমিকা, যে কোনো সম্পর্কের, সেই ঘড়িটা আমাকে কি করে? সব সময় তার উপস্থিতিটা জানায়, এবং এটাও জানায় যে দেখো এখন এত বাজে, দেখো এখন এত বাজে। ক্রমশ সেই ঘড়িটা হাতে থাকতে থাকতে ওর সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায়, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু তার পাশাপাশি দুটো ঘটনা ঘটে। ঘড়িটার একটা নির্দিষ্ট ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা ক্রমশ ক্ষয় হয়, এবং হাতেতে আমাদের একটা দাগ পড়ে। ওই পার্টিকুলার জায়গাটা, রোদের রাস্তায় হাঁটাহাঁটি সমস্ত কিছু, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটা একটা শুদ্ধতা, একটা আলাদা একটা চামড়ার মধ্যে যেন আর একটা নতুন রং বেরোয়। তাহলে আমার যখন অপোজিট সাইডের সেই রকম কোনো একটা কাছের মানুষকে, বা সেই রকম কোনো একটা সম্পর্কের মানুষ যাকে আমি সেই রকমভাবে বিশ্বাস, যার ওপর একটা সম্পর্ক তৈরি হওয়া, একটা বন্ধন তৈরি হওয়া, এই ঘড়িটার মতো, যে আমাকে প্রতি মুহূর্তে জানান দিচ্ছে আমি আছি, তোমার সমস্ত কিছুতে আমি আছি, এই রকম হতে 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 তারও একটা এক্সপায়ারি ডেট আসে, কারণ তার যে ব্যাটারিটা রয়েছে, তার যে চার্জটা রয়েছে, সেটাও ক্রমশ আস্তে আস্তে এনার্জিটা ক্ষয় হয়। এবার আমি যখন হাতে এরকম দেখছি যে ঘড়িটা তো যা, ব্যাটারিটা তো ফাইনালি আমার শেষ হয়ে গেছে, তাহলে এই ঘড়িটাকে নিয়ে আমি কি করব? কিন্তু আমি ঘড়িটার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমি ঘড়িটাকে ছাড়তে পারছি না, আমি ঘড়িটাকে ভালোবেসে ফেলেছি। কারণ আমি কি দেখতে পাচ্ছি, কোথা থেকে ওই ঘড়িটা পড়ে পড়ে আমার পার্টিকুলার এই জায়গাটাকে
একটা সুন্দর একটা আলাদা চামড়ার একটা আলাদা কালার বেরিয়ে এসছে, আমার ভেতরের কালারটা বেরিয়ে এসছে। তার মানে যারা আমাদের সত্যিকারের সেইভাবে ভালোবাসবে, অন্তরের সেই আলোটাকেই তারা জ্বালিয়ে তুলবে। কিন্তু তারও শেষ হওয়ার একটা জায়গা আছে, কারণ তারও একটা সময় আছে। সে সেই সময়টুকুর জন্যই তোমার কাছে থাকবে। এবার আমি কি ভাবছি, না আমার এই ঘড়িটাই চাই, আমাকে এই টাইমটা দেবে, তাহলে আমি কি করতে পারি, আবার একটা নতুন ব্যাটারি নিয়ে আসতে পারি। এবার আমাদের এই রকম আরেকটা মানুষের যখন চার্জটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি, বিভিন্ন উপায় বিভিন্ন পন্থায় হ্যানা ত্যানা করে এমন অনেক অনেক ভুল কিছু আমরা করি, যেখান থেকে মনে হচ্ছে ওই ঘড়িটা আমাদেরকে আবার নতুন করে ব্যাটারি লাগানোর পর চার্জ দিচ্ছে, কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ওই ঘড়িটার, ওই ব্যাটারিটার আমরা গুরুত্বটা বুঝলাম না। আমি শুধু ভাবলাম আমার ভেতরের রঙটাকে সে, আমার ভেতরের আলোটাকে সে জ্বালিয়ে দিচ্ছে, কারণ আমি তো অভ্যস্ত, আমি তো কন্টিনিউ তাকে ব্যবহার করেছি। কিন্তু যখন ফাইনালি এই অনুভূতিগুলো, এইরকম অনেক কিছু জিনিস প্রয়োগ করার পরেও যখন এই ব্যাটারিটাও শেষ হয়ে আসে, মানে সেই অনুভূতিগুলোও যখন শেষ হয়ে যায়, তখন ঘড়িটা কিন্তু আলটিমেটলি অকেজো হয়। এবং তখন মনে হয় এটা তো আমার খুব কাছের ছিল, কিন্তু না, একে আর ব্যবহার করা যাবে না। তখন আমরা কি করি, সেই ঘড়িরূপী সেই মানুষটাকে আমরা কোথাও একটা ছুঁড়ে ফেলে দিই, বা কোথাও এমন একটা জঞ্জালে রেখে দিই, না না ওকে আর আমার জানি আমার বড্ড প্রিয় ছিল, কিন্তু না, আমি তো অনেকটা চেষ্টা করলাম, ততদিনে কিন্তু আমার হাতে সেই নতুন ওই ঢাকা দেওয়াটায়, ঘড়িটা থাকা অবস্থায় সেই যে সুন্দর চামড়ার যে রঙের যে রেশটা, ততদিনে কিন্তু সে আমার ভেতরে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এর থেকে যে শিক্ষাটা পেলাম, বা এই উদাহরণটা, এই রূপকটা দিয়ে যেটা বোঝাতে চাইলাম, এই পৃথিবী লোকে, এই বাস্তব সমাজে এই ভুকা পেটটা চালানোর জন্য এবং তামসিক গুণের প্রাধান্যে, ভুকা পেটটা এই কারণে বলেছি, যারা অ্যাটলিস্ট নিজেকে জানার চেষ্টা করছে, কিন্তু যারা অহংকারে, যারা আমিত্বতে, যারা লোভে, লালসায়, অসতে, এরকম, আমি তামসিক গুণের শব্দগুলো এখন আর ব্যবহার করি না, কিন্তু তবুই কথাটা এখন বলছি, যারা এই অধ্যায়টায় নিয়ে ব্যস্ত, বা যারা এই অনুভূতিগুলোতে ব্যস্ত, তারা কিন্তু এই ব্যবহারটা করেই চলে যায়। ওই ঘড়িরূপী যে সম্পর্কগুলো দিনের শেষে অভ্যেসে পরিণত হয়, এবং একটা সময়ের পর যখন আমি ফার্স্ট টাইম ব্যাটারি চেঞ্জ করলাম, সেকেন্ড টাইম ব্যাটারি চেঞ্জ করলাম, থার্ড টাইমও ব্যাটারি চেঞ্জ করলাম, মানে আমাদের সেই অনুভূতিগুলোকে প্রয়োগ করার পর ফাইনালি যখন দেখলাম যে না, এর থেকে, এই ঘড়িটা থেকে আমার চামড়ার যে সুন্দর রঙটা, ভেতরের যে আলোটা জ্বালানোর দরকার ছিল এই মানুষটার মাধ্যম দিয়ে, সেই আলোটাকে আমি জ্বালিয়ে নিতে পেরেছি, একে আর আমার দরকার নেই। আর অভ্যেসই তো হয়ে গেছিল, মাঝে মাঝে অভ্যেসকে বর্জনও করতে হয়, ত্যাগও করতে হয়। তো আমরা সত্যিকারের চিরন্তন সত্যের পথে যদি থাকি, তাহলে এই চিন্তাটা আসে না। তাহলে সেই ঘড়িটার কিভাবে রাখতে হয় কাছের করে, কিভাবে সে সময় দিতে বা জানান দিতে পারে, কিভাবে সে আলো দিতে পারে, আমার চামড়ার ওই সুন্দর জায়গা, সেই সুন্দর অংশটুকুকে বের করিয়ে দিতে পারে, তার ব্যবহারটাও আমরা জানি। কিন্তু সেটা যদি আমরা ব্যবহার অর্থে চিন্তা করি, কিন্তু যদি সত্যিকারের অভ্যেসে না পরিণত করি নিজেদের যে কোনো মানুষের যে কোনো সম্পর্ককে, তাহলে কিন্তু সেই চিরন্তন সত্যের পথেই আমরা হাঁটব, সেই নিঃস্বার্থ ভালোবাসার পথেই আমরা হাঁটব। এবং প্রভু সেই কথাটা বারংবার বলল, তুমি যতই উপকার করো, তোমার পেছনে কিন্তু মানুষ বাঁশটা দেবেই, তোমাকে ছিদ্দত এখানে পোহাতে হবেই, তোমাকে লাথি ঝ্যাঁটা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সমস্ত কিছু সহ্য করতে হবে, কিন্তু তারপরেও আমার প্রতি তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা দেখলে, তোমাদের কষ্ট দেখলে আমারও কষ্ট হয়। আজকে এই অবধি। কিন্তু আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে,
এমন কিছু যেন না করি আমরা, কোথাও একটা গিয়ে যেন মনে হয় আমরা কাউকে সিঁড়ি রূপে ব্যবহার করেছি। চলো আমার এই সিঁড়িটা তো হয়ে গেছে, এই মইটাতে তো ওটা হয়ে গেছে, আমার এই কোর্সটা তো কমপ্লিট হয়ে গেছে, এই ধাপটা আমি পেরিয়ে গেছি, এবার আমি আর একটা সিঁড়ি ধরবো, এবার আমি আর একটা মই খুঁজবো। না, ওভাবে ওঠা যায় না। কারণ যে মইটা দিচ্ছে সে যদি মইটা কেড়ে নেয়, তখন যে কোথা থেকে কোথায় নামতে পারি, কোথা থেকে আমরা কোথায় পড়ে যেতে পারি। আজ এটুকুই। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। এমন একটা বুঁদ অবস্থায় থাকো, এমন একটা নিজের সেই সচেতন অবস্থায় থাকো যেন সবসময় বুঝে না বুঝে, জেনে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় এই তিনটে শব্দ যেন ভেতর থেকে আসে, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকে এইটুকু মানে আজকে অনেকটা বলে ফেলেছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দর্শন শিক্ষা পরিবারের আগামী বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। রাম নারায়ণ রাম।